বসন্ত জাগ্রত দ্বারে। বসন্ত তো জাগ্রত, কিন্তু এবার বসন্তে বারুদের গন্ধ। তার কারণ পৃথিবীর স্বাস্থ্য ভালো নেই, পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে রয়েছে, মধ্যপ্রাচ্যে কী তামাশা চলছে আমরা দেখতে পাচ্ছি। দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং মুহুর্মুহু হামলা, আঘাত, প্রত্যাঘাত, এই সব কিছু মিলিয়ে পৃথিবীর স্বাস্থ্য অত্যন্ত খারাপ। এবং ধীরে ধীরে যেভাবে বিভিন্ন দেশ ইনভলভ হচ্ছে এই যুদ্ধে, যেটা প্রাথমিকভাবে আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের ছিল, তো সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা এখন অবধি তেমন স্পষ্ট না হলেও একটা ক্ষীণ রেখা কিন্তু দেখা যাচ্ছে, যেখানে আমরা এমন আশঙ্কা করতেই পারি যে এভাবে যদি বিভিন্ন দেশ এই যুদ্ধে যুক্ত হতে শুরু করে, তবে কিন্তু একটা ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা এগিয়ে যাব। যেই পরিণতি আমরা অতীতে আরও দুবার দেখেছি, সেই পরিণতির দিকে আমরা কেউ এগোতে চাই না। এখন অনেক দেশই আছে যাদের পারমাণবিক শক্তি রয়েছে, অনেকগুলো হিরোশিমা নাগাসাকি আমরা দেখতে চাই না, কিন্তু সেটা আমরা বললে তো আর হবে না। যারা রাষ্ট্রনেতা আছেন, বিশেষ করে যারা শক্তিশালী দেশ, সেই সমস্ত দেশের যে রাষ্ট্রনেতারা রয়েছেন, তারা বুঝলে তবে তো। তারা বুঝছেন কোথায়? যাই হোক, আমরা জানি অপারেশন ফিউরি, যেটা আমেরিকা বলেছে এই যুদ্ধকে, আর ইসরায়েলের থেকে বলা হয়েছে দ্য লায়ন্স রোর। তো প্রাথমিকভাবে লায়ন ভালোই রোর করেছিল, এবং ইরানে আমরা দেখেছি যে প্রথম দিনই এই আঘাতের মাধ্যমে আমেরিকা ইসরায়েল কি বিপুল পরিমাণ ক্ষতি করেছে। এবং ইরানের যে সর্বোচ্চ নেতা খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি মারা গেছেন। এবং ইরানের যে রেভলিউশনারি গার্ড, তার যে সুপ্রিম কমান্ডার, তিনি মারা গেছেন। প্রেসিডেন্টও নিহত বলে শোনা যাচ্ছে। তো প্রথম সারির যারা দেখভাল করেন ইরানকে, তাদের কিন্তু বেশিরভাগই প্রয়াত হয়েছে। এখন খামেনির স্ত্রীও মারা গেলেন, তিনি কোমায় ছিলেন সেদিনের পর। তো তারপরও কিন্তু দেখা যাচ্ছে যে ইরানকে কিন্তু আমেরিকা ইসরায়েল কবজা করতে পারছে না। প্রথমে ভাবা হয়েছিল এরকম একটা ঝটিকা আঘাত ইরান সামলে উঠতে পারবে না, এবং যেহেতু প্রথমেই সর্বোচ্চ নেতা মারা গিয়েছেন, এবং ইরানের এই যে মোল্লাতন্ত্র, তার বিরুদ্ধে সাধারণ যারা নাগরিক, তাদের একটা বিশাল ক্ষোভ ছিল, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা অতীতে দেখেছি কি ভীষণ আন্দোলন হয়েছে এই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে, এই খামেনির বিরুদ্ধে। তো আমেরিকা বা ইসরায়েল ভেবেছিল যে ইরান একদিকে এই প্রত্যাঘাত সহ্য করতে পারবে না, এবং অন্যদিকে ইরানের যে সাধারণ মানুষ, তারা হয়তো রাস্তায় নেবে, শাসনভার দখল করে নেবে, যেটা যেই স্ট্র্যাটেজি আমেরিকা এর আগেও বহুবার নিয়েছে। কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু হলো না। ইরান প্রথম থেকেই কিন্তু রিটালিয়েট করছে, এবং যত সময় যাচ্ছে সেই রিটেলিয়েশনের তীব্রতা কিন্তু খুব বাড়ছে। ইরান, আমরা জানি যে ওরা ব্যালিস্টিক মিসাইলের দিক থেকে অত্যন্ত শক্তিশালী। আমরা সারা বিশ্বের যারা জিওপলিটিক্যাল নিউজের খবর সবর রাখে, ওয়ার ফ্রন্টের খবর সবর রাখে, দে অল নো দ্যাট ইরান ইজ ভেরি পাওয়ারফুল ইন দিস কন্টেস্ট। ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে যদি আপনি দেখেন, বা অত্যাধুনিক যে যুদ্ধ ব্যবস্থা, সেক্ষেত্রেও কিন্তু ইরান নিজেকে যথেষ্ট আপগ্রেড করেছে। তো ইরান এমন একটা পরিস্থিতিতে ছিল, ইরান জানতো যে এরকম সিচুয়েশন হতে পারে। তো সেজন্য আমার মনে হয় একটা ডিসেন্ট্রালাইজড ডিফেন্স সিস্টেম তারা কিন্তু ডেভেলপ করতে সমর্থ হয়েছিল। তারা এমন না যে এই ইনসিডেন্টটাকে, এই আঘাতটাকে, আমেরিকা ইসরায়েলের এই যে আক্রমণটাকে তারা অ্যান্টিসিপেট করতে পারেনি। আই ডোন্ট থিঙ্ক সো। আই থিঙ্ক দে হ্যাভ অ্যান্টিসিপেটেড অ্যান্ড দে হ্যাভ বিল্ড দেয়ার ওন ডিফেন্স সিস্টেম অ্যাকর্ডিংলি। না হলে আমেরিকা নিঃসন্দেহে বিশ্বের 1 নম্বর ওয়ার ফ্রন্ট। তাদের যে সমরাস্ত্র রয়েছে, তাদের যে সৈন্য রয়েছে, তাদের যে স্কিল রয়েছে, টেকনোলজি রয়েছে, আমেরিকার আশেপাশে কেউ নেই। চীন কিছুটা হলে হয়তো আছে। ইসরায়েলও কিন্তু যথেষ্ট শক্তিশালী। এই দুই শক্তিশালী দেশ ইরানকে আক্রমণ করেছে, তার সুপ্রিম লিডারকে মেরে ফেলেছে, কিন্তু তৎসত্ত্বেও দে ক্যানট কনকোয়ার। তার কারণ হচ্ছে ইরান ভয়ঙ্করভাবে রিটালিয়েট করছে। আর ইরানের এখন হারানোর কিছু নেই, কারণ ইরান
এখন জানে যে তাদের সর্বোচ্চ নেতা মারা গেছে, যদি এই অবস্থায় তারা যুদ্ধক্ষেত্র থেকে সরে আসে, একদিকে নাগরিকদের মধ্যে যে অসন্তোষ রয়েছে সেটাকে পুঁজি করবে আমেরিকা, অন্যদিকে এটা প্রমাণিত হয়ে যাবে যে তারা হেরে গেছে, তাদের আর উঠে দাঁড়ানোর কোনো অবস্থান থাকবে না। তো এখন একটা কথা আছে না, ল্যাংটার নেই বাটপাড়ের ভয়, ইরানের এখন ওই অবস্থা। ইরান এখন হারানোর কিছু নেই তাদের। ইরানের যে মাল্টি লেয়ার্ড সিস্টেমটা রয়েছে, হয়তো আমেরিকা ভেবেছিল যে ইরানিয়ান যে রেভলিউশনারি গার্ড তাদের সুপ্রিম কমান্ডারদের মেরে দিলেই হয়তো তা ইরানের যে ডিফেন্স সিস্টেম সেটা হাঁটু গেড়ে বসে পড়বে, সেটা হয়নি। তার কারণ ইরানের যে ডিসেন্ট্রালাইজড ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু একটা লেয়ারে নেই, অনেকগুলো লেয়ারে রয়েছে, এবং সেই লেয়ারগুলো কিন্তু ধীরে ধীরে অ্যাক্টিভেটেড রয়েছে। গোটা ইরানকে 31টা ছোটো ছোটো যদি আমরা ফ্রন্টে ভাগ করে নিই, এই 31টা ছোটো ছোটো ফ্রন্ট কিন্তু নিজের মতো করে অ্যাটাক করছে, এবং তারা কিন্তু কেউ কোনো সেন্টার দ্বারা পরিচালিত নয়। তারা নিড অনুযায়ী, প্ল্যান অনুযায়ী, স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাটাক করছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, সৈন্য ঘাঁটি রয়েছে, সেখানে তারা অ্যাটাক করছে, এবং সেই অ্যাটাকে কিন্তু তারা সাফল্যও পাচ্ছে। সুতরাং সেজন্যই আমরা দেখছি ইরানের পক্ষ থেকে টুইট করছেন কোনো একজন মিনিস্টার বা কোনো একজন কর্মকর্তা, তিনি টুইট করে বলছেন যে তেহরানে অর্থাৎ রাজধানীতে আপনি যতই বোম মারুক, আমেরিকা যতই বোম মারুক, আমাদের ডিফেন্স সিস্টেমের কিচ্ছু যায় আসবে না। এটা তখনই বলা সম্ভব যখন ডিফেন্স সিস্টেমটা ডিসেন্ট্রালাইজড করা রয়েছে। কোনো একটি জায়গায় ডিফেন্স সিস্টেমকে যদি তারা উড়িয়ে দেয় আমেরিকা, তাহলে ইরানের কিছু যায় আসবে না। ওই 31টা ফ্রন্ট থেকেই কিন্তু ইরান অ্যাটাক করছে, এবং সেই জন্যই আমেরিকা ইসরায়েল কিছুতেই ইরানকে বাগে আনতে পারছে না। এবং ইরানের যে রিটালিয়েশন স্ট্রাকচার সেটা কিন্তু চিন্তাভাবনার অত্যন্ত সুদৃঢ় চিন্তাভাবনার ফসল বলতেই হবে। আমি যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে দেখবেন ওরা কিভাবে অ্যাটাক করেছে। ইসরায়েলের তেল আবিব জেরুজালেমে হামলা করেছে। বাহরিনে ইউএসএ নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তর উড়িয়ে দিয়েছে। ইউএই অর্থাৎ যে সংযুক্ত আরব আমিরশাহী আমরা বলি, সেখানে দুবাই, আবুধাবি এই দুটো অঞ্চল তারা অ্যাটাক করেছে, সেখানকার বিমানবন্দরে অ্যাটাক করেছে। দুবাইয়ের বিমানবন্দরে অ্যাটাক করার তাদের আলাদা উদ্দেশ্য রয়েছে, কারণ দুবাই যেহেতু একটা অত্যন্ত উন্নত দেশ এবং সেখানে অনেক ইনভেস্টমেন্ট হয়, সুতরাং দুবাইকে যদি চাপে রাখা যায়, সেই প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ কিন্তু আমেরিকার উপর গিয়েও পড়বে। কুয়েতে আলী আল সালেম যে মার্কিন ঘাঁটি রয়েছে সেটাকে উড়িয়ে দিয়েছে। কাতারে আল উদাইদে মার্কিন যে সেনাবেস সেটাকে আক্রমণ করেছে। সৌদি আরবের রাস তানুরায় যে তৈল শোধনাগার সেটাকে উড়িয়ে দিয়েছে। ইরাকের বাগদাদেও কিন্তু তারা বিস্ফোরণ ঘটিয়েছে। ওমানের দোকুম এবং খাসাব এই বন্দরে তেল ট্যাঙ্কারে তারা আক্রমণ করেছে। সাইপ্রাসে যে ব্রিটিশ নৌবহর রয়েছে সেখানেও তারা অ্যাটাক করেছে। তো এইভাবে কিন্তু তারা বিভিন্ন ফ্রন্টে অ্যাটাক করেছে, এবং যেই দেশগুলোতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে কিন্তু সব জায়গায় অ্যাটাক করেছে। তো আপনি যদি একটু ম্যাপটা মাথায় নেন তবে আপনি দেখতে পারবেন যে ইরান প্রায় ৯-১০টা দেশের বিরুদ্ধে একা লড়ছে, এবং সেই একা লড়ে কিন্তু তারা খুব খারাপ জায়গায় আছে সেটা বলা যাবে না। তারা কিন্তু তাদের যে রিটালিয়েশন তার মাধ্যমে আমেরিকা ইসরায়েলকে বেগ দিচ্ছে। এর ফলে আরেকটা জিনিস যেটা আরও ক্রিটিক্যাল অ্যাসপেক্টের দিকে যাচ্ছে ইরানের পয়েন্ট অফ ভিউ থেকে, আগে আমেরিকার ইসরায়েল লড়ছিল, কিন্তু যখন ইরান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে আক্রমণ করলো, তখন তারাও নিজেদের বাঁচানোর তাগিদে এখন পরোক্ষভাবে আমেরিকা ইসরায়েলের ফ্রন্টটিকে একটু সাপোর্ট করছে। যেমন ইউকে বলেছিল যে আমরা ইনিশিয়ালি যে আমরা আমাদের জমি দেব না মার্কিনদের এই যুদ্ধের বা যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য, কিন্তু আজকে স্টারমার বলেছে যে দে ক্যান ইউজ টু নিউট্রালাইজ ব্যালিস্টিক মিসাইল ইনিশিয়েটেড বাই ইরান ফ্রম আওয়ার ল্যান্ড। অর্থাৎ ইউকে একটু নরম হয়েছে। ফ্রান্স, জার্মানি যাদের অনেক পর্যটক আটকে রয়েছে দুবাইতে বা আবুধাবিতে, তারাও বলেছে না, এটা আমরা ইরানের বিরুদ্ধে
আমেরিকাকে সাহায্য করব। অস্ট্রেলিয়া বলেছে সাহায্য করব, অস্ট্রেলিয়া, নট অস্ট্রেলিয়া। তো একই সাথে আমরা যদি দেখি, বাহরিন রিটালিয়েট করছে ইরানের দিকে, কারণ বাহরিনের অনেক ক্ষতি হয়েছে। সৌদি আরব থেকে বলেছে যে আমাদের উপর যদি ইরান অ্যাটাক করে আমরাও অ্যাটাক করব। তো মোটামুটি কিন্তু আমেরিকা ইসরায়েলের দিকে এখন পাল্লাটা অনেকটা ভারী, কিন্তু ইরান কিন্তু একটা লড়ে যাচ্ছে। ইরানের আরেকটা কনফিডেন্স রয়েছে, সেটা হচ্ছে যে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ অন্যান্য মধ্যপ্রাচ্যের যে শক্তিগুলি যেমন হিজবুল্লাহ লেবাননে, তারা কিন্তু এখন ইরানকে সাহায্য করা শুরু করেছে। তারা কিন্তু ইসরায়েলে আক্রমণ চালিয়েছে, অনেক ক্ষতি সম্পাদন করেছে, এবং ইসরায়েলও লেবাননে হিট ব্যাক করেছে। এটা কিন্তু ঘটেছে। তারপর ইয়েমেনের হুতি সম্প্রদায়, যাদের সাথে ইরানের একটা ভালো সম্পর্ক রয়েছে, তারাও কিন্তু ধীরে ধীরে এই ওয়ার ফ্রন্টে এগিয়ে আসছে। তো এইভাবে কিন্তু ইরানের দিকেও কিন্তু এই ছোট 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 সংগঠনগুলো রয়েছে, এবং তারা কিন্তু ইরানের সাথে একযোগেই 10-11টা দেশের বিরুদ্ধে লড়াই করছে। তো আলটিমেটলি আমেরিকা ইসরায়েল যতটা সহজ ভেবেছিল খেলাটা হবে, ততটা হচ্ছে না, এবং আগামী দুদিন কী পরিস্থিতি দাঁড়ায় তার উপর অনেকটা ডিপেন্ড করতে হবে, অনেকটা বুঝতে হবে। ইনিশিয়ালি মনে হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প একটা মাস্টার স্ট্রোক দিয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে যে এটা কিন্তু তার দিকেও হিটব্যাক করতে পারে। এবং ইরান যে ফরম্যাটে চলেছে এবং যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছে, সেটা কিন্তু সত্যি প্রশংসাযোগ্য। তারা মূলত 3টা বা 3 লেয়ার অবজেক্ট নিয়ে কাজ করছে। প্রথম যে অবজেক্টটা, সেটা হচ্ছে মার্কিন সেনাঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দাও। 2 নম্বর হচ্ছে তেলের ট্যাঙ্কারগুলো, সেখানে অ্যাটাক করো এবং হরমুজ প্রণালীতে একটা ডেডলক তৈরি করো, যাতে করে জ্বালানি ক্ষেত্রে সরবরাহের ক্ষেত্রে একটা প্রবলেম হয়। এবং জ্বালানি সরবরাহের ক্ষেত্রে প্রবলেম হওয়া মানে কি, গোটা বিশ্বের অর্থনীতি বসে যাওয়া, এবং তার ফলে আমেরিকার উপর একটা পরোক্ষ চাপ তৈরি হবেই। সেটাও কিন্তু ইরান চেষ্টা করছে। এবং 3 নম্বর, যে জায়গাগুলো মধ্যপ্রাচ্যে অত্যন্ত সেফ ছিল এবং সারা বিশ্বের মানুষের অত্যন্ত প্রিয় জায়গা ছিল, সেই জায়গাগুলোকে এমনভাবে অ্যাটাক করো যে আলটিমেটলি আমেরিকা পিছু হটতে বাধ্য হয়। তো এরকম অবজেক্ট নিয়ে কিন্তু, লেয়ার্ড অবজেক্ট নিয়ে কিন্তু ইরান এগোচ্ছে। সুতরাং আমার মনে হয় যে ইরানেরও কিন্তু একটা দীর্ঘদিনের পরিকল্পনা ছিল, এবং ইরান জানতো যে এই কনসিকুয়েন্সগুলো আসতে পারে, এবং সেই কনসিকুয়েন্সের কন্টেস্টে তাদের রিটেলিয়েশন কী হবে, তাদের রিয়াকশান কী হবে, সেটা কিন্তু ইরান যথেষ্ট ওয়াকিবহাল ছিল। না হলে তারা আমেরিকার মতো এরকম সুপ্রিম পাওয়ারফুল দেশের বিরুদ্ধে এভাবে যুদ্ধ করতে পারতো না। তো দেখা যাক আগামী দিনের পরিস্থিতি কেমন দাঁড়ায়। আমরা সবাই চাইবো যে যুদ্ধ থেমে যাক, কারণ আমরা যুদ্ধ নিয়ে রাজনৈতিক আলোচনা করি, যুদ্ধ নিয়ে আমরা জিওপলিটিক্যাল বিভিন্ন বিষয় আমাদের আলোচনার আওতায় চলে আসে। যুদ্ধের সুফল কুফল নিয়েও আমরা অনেক আলোচনা করি, এবং তার কনসিকুয়েন্স বিশ্বের ক্ষেত্রে কী হতে পারে সেগুলো সব আমরা আলোচনা করি, আমরা অনেক আলোচনা করি। কিন্তু আমাদের মুখ বন্ধ হয়ে যায় সেই ছেলেটি বা সেই মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালে, যখন দেখা যায় যে তাদের পরিবার এই যুদ্ধের ফলে ধ্বংস হয়ে গেছে, তারা অনাথ হয়ে গেছে, তাদের পেটে ভাত নেই, তাদের বেঁচে থাকার কোনো আশ্রয় নেই, তাদের মাথার উপর ছাদ নেই। তো সেই ছোট ছোট ছেলে মেয়েদের মুখের দিকে তাকালে সত্যি মনে হয় যে এত আলোচনা বৃথা, যুদ্ধ বন্ধ হোক। পৃথিবীর সব সমস্যা আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব, এবং সব রাজনৈতিক নেতা, সে যে দেশেরই হোক না কেন, তাদের সেই দিকেই অগ্রসর হওয়া উচিত। কিন্তু আবার বললাম, রাষ্ট্রনেতারা সেটা বুঝলে তো। ভালো থাকবেন, নমস্কার।